নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে এরকম দৃশ্য খুবই কম দেখতে পাই। হয় খুব ভোর ভোর উঠে পড়ি, কাজকর্ম সারি, তা না হলে এতটাই দেরি করে উঠি সূর্যি মামার এইরকম রূপ কখনোই দেখতে পাই না। আজকে ভাগ্যক্রমে সকালবেলা উঠেই এইরকম দৃশ্য দেখে আটকে রাখতে পারলাম না নিজেকে। ভাবলাম এই খুশির মুহূর্তটা আপনাদের সাথেও শেয়ার করি। এত ভালো লাগছিল সকালবেলা উঠে। তো কাজকর্মগুলো সারতে সারতে দেখুন বেশ ভালো কিন্তু আলো বেরিয়ে গিয়েছে। আর এই যে এখন আমি স্নানে যাচ্ছি। সকালে উঠে কিন্তু বাসি কাজ সারা ছাড়া আমার সেরকম কিছুই কাজ থাকে না। এই মাঝে মধ্যে ডাস্টবিনটা পরিষ্কার করি, তাছাড়া কিন্তু বেশিরভাগই বাসি কাজকর্ম সেরে নিই। আমি না রুটিনে কাজ করতে বেশ ভালোবাসি। যখন ছোট ছিলাম তখন রুটিনে জীবনটাকে বাঁধা নিয়ে কিন্তু বাবা মার সাথে অনেক লড়াই হতো। মানে বাবা আমাকে বারবার ধরে বলতো জীবনটাকে রুটিনের মধ্যে বাঁধো। তখন তো করতে পারতাম না, তবে এখন খুব চেষ্টা করি আমি আমার লাইফটাকে যাতে রুটিনের মধ্যে আনতে পারি। সকালবেলা উঠে কিন্তু গতানুগতিক আমার কয়েকটা কাজ থাকে, সেগুলো কিন্তু আমি কম্পালসারি করবই করব। মানে বাসি কাজ সারার আগে কিন্তু আমি সকালে কোনো রকমই কাজ করি না। যখন মেয়ে ছোট ছিল তখন হয়তো একটু আলাদা ব্যাপার ছিল, তখন হয়তো ওর মতো করে ঘুম থেকে উঠতে হতো। এখনও যদিও ওর মতো করেই ঘুম থেকে উঠতে হয়। তো ওর মতো করে ঘুম থেকে উঠতে হলে না আমার কাজে হয়তো একটুখানি গড়বড় হয়ে যেত। তবে এখন মেয়ে যত বড় হচ্ছে আমি ওর সাথে নিজের রুটিনটাকে আরও ম্যানেজ করার চেষ্টা করছি। তো এখন আমি সকালবেলা উঠেই কিন্তু গতানুগতিক একই রকমই কাজবাজ করি। তাই প্রত্যেক দিন সকালে বাসি কাজকর্ম সারাই ভিডিওগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয় না। আর এই তো আমি কিন্তু স্নান ধান করে আগে পুজোটা সেরে নিলাম। পুজো সেরে নিলে না মনে হয় সকালের অনেক কটা কাজ হয়ে গিয়েছে। আমার তো বেশ ভালো লাগে সকাল সকাল যখন বাড়িতে পুজো করে ফেলি না, তখন মনে হয় সারাদিনে কাজ করার অনেক বেশি এনার্জি পেয়ে গিয়েছি। তো আপনারা আমার মতো কারা কারা সকালবেলা স্নান ধান করে পুজোটা আগে সারেন সেটা অবশ্যই জানাবেন। আর এই যে আজকের কিন্তু ব্রেকফাস্টটা বানাতে চলে এসেছি। আজকে খুবই সিম্পলভাবে দই স্যান্ডউইচ বানাবো। বহু আগে হয়তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, তো ভাবলাম আজকে আবারও একবার শেয়ার করে ফেলি। তো এখানটায় না জল ঝরিয়ে রেখেছিলাম টক দইটাতে। তো সকালবেলায় আমি যখন বাসি কাজকর্ম সারছিলাম, মানে স্নান যাওয়ার আগেই আমি দইটাকে বের করে রেখে দিয়েছিলাম আর কি। ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানটায় যে গাজর কুচি, ক্যাপসিকাম, তারপরে সুইট কর্ন দিয়েছি, অল্প একটুখানি লবণ, ব্ল্যাক পেপার আর অল্প একটুখানি আমচুর পাউডার দিয়েছি। আর কিন্তু বেশি কিছুই দিই না। আমি এই স্যান্ডউইচটা খুবই সিম্পলভাবে বানাই আর আমাদের খেতে তো বেশ ভালো লাগে। খুব বেশি তামঝাম করার প্রয়োজনও পড়ে না। তো এখানটায় ব্রেড কটা নিয়ে নিচ্ছি। আর এই যে মিক্সটা বানিয়ে রেখেছি ব্রেডের ওপরে কিন্তু খুব ভালোভাবে এটা আমি স্প্রেড করে দেব। এটা কিন্তু যখন খাবেন তখন বানানো খুবই ভালো। তা না হলে যদি আপনারা বানিয়ে রেখে দেন না, তাহলে কিন্তু জল কেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো এখানটা এক্সট্রা একটা টুইস্ট দেওয়ার জন্য না আমি অল্প একটুখানি ঘি নিয়েছি, তার মধ্যে একটু কারি পাতা, মাস্টার্ড সিডস দিয়েছি, মানে সর্ষের দানা দিয়েছি, কালো সর্ষের দানা। তারপরে এই যে স্যান্ডউইচটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আজকে আমি যখন স্যান্ডউইচটা বানাই তার প্রায় ১ ঘন্টা মতো পরে আমার হাজব্যান্ড আর মেয়ে খেয়েছে। তো সেই কারণে একটুখানি সগি মতো হয়ে গিয়েছিল। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। আমার তো বেশ ভালো লেগেছে। ওদেরও ভালো লেগেছে, তবে ওরা বলছিল গরম গরম হলে আরেকটু বেশি ভালো লাগতো। এই যে হাজব্যান্ড আর মেয়ের জন্য খাওয়া দাওয়া রেডি করে দিয়েছি। আলমন্ড ভেজানো আছে, শরবত আর তার সাথে স্যান্ডউইচ। এখন যাব নিজের মতো একটু সময় কাটাতে। সকালবেলা প্রত্যেক দিনই চেষ্টা করি একটু আধটু এক্সারসাইজ করার জন্য। যদিও সেটা প্রত্যেক দিন সম্ভব হয় না, তবে এখন করে আমি চেষ্টা করছি যাতে এই রুটিনটা আমি আমার ডেইলি লাইফে আনতে পারি আর কি। তো মোটামুটি ১ ঘন্টা মতো পরে আমি আবার চলে এসেছি সংসারের কাজগুলো করে নেওয়ার জন্য। সকালে নিজেকে একটুখানি সময় দিতে পারলে না মনটা বেশ ভালো লাগে। মনে হয় সবার ফাঁকে নিজের জন্য একটু হলেও সময় বের করতে পেরেছি। আমি আপনাদেরকে প্রত্যেক দিনই বলি যে নিজেদের জন্য সময় বের করুন, তবে সত্যি কথা বলতে আমি সেটা একদমই পারি না। কোনো দিন নিজেকে একদমই সময় দেওয়া হয়ে ওঠে না। এমনকি স্নান করে যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু রেডি হব না, সেটাও প্রত্যেকদিন সময় পাই না। একমাত্র সকালবেলা উঠে পড়লে দেখেছি সমস্ত প্রবলেমের সলিউশন পাওয়া যায় আর কি। তো সকালবেলা যেদিনে করে উঠতে পারি সেদিনে করে রুটিনটা ঠিকঠাক থাকে, আর যেদিনে উঠতে পারি না সেদিনে একটু তাড়াহুড়ো হয়ে যায়। তো বিছানাটা আমি ঝাড়াঝুড়ি করে টান টান করে একদম গুছিয়ে দিয়ে এসেছি। তারপরে এই যে এখানে এই কয়েকটা সবজি আমি আমার বাবার বাড়ি থেকে এনেছিলাম, সেগুলোই আমি ডাইনিং টেবিলের ওপরে রেখে দিয়েছিলাম। কারণ টুকিটাকি কয়েকটা সবজি রয়েছে, তো আবার ফ্রিজের মধ্যে ঢোকাবো, বের করব, সেই কারণে ভেবেছিলাম ২-৩ দিনের মধ্যেই খেয়ে নেব, বাইরেই
থাকুক আর কি। তো মা না এই কয়েকটা মোচা পাঠিয়েছিল, এই মোচাগুলো আবার এদিক ওদিক থেকে এসেছে। মানে ধরুন কিছু মোচা এসেছে আমার মামার বাড়ি থেকে, আবার কিছু মোচা এসেছে আমার কাকিমার বাবার বাড়ি থেকে, মানে দুটোই আমার মামার বাড়ি, তো এদিক ওদিক থেকে এসেছে আর কি। তো সেগুলোই আমি নিয়ে এসেছি। আবার কিছু সবজি বাবা কিনে রেখেছে, কারণ এই সময়টা না আমার বাবার বাড়িতে কার্তিক ব্রতর একটা অনুষ্ঠান হয়, মানে 1 মাস যাবৎ কার্তিক ব্রতর অনুষ্ঠান হয়, সেখানটাতে অনেকেই ব্রতী থাকে। তো ঘিয়ের রান্না হয়, তেল টেল খাওয়া হয় না, অনেক নিয়মাবলী থাকে, কিছু সবজি খায় কিছু সবজি খায় না। তো সেই কারণে অনেক সবজিপত্র কিনে বাড়িতে রাখে আর কি। কখনো যদি সুযোগ হয় আপনাদের সাথে শেয়ার করব, মনে হয় আগের বছর আপনাদের সাথে কিছু কিছু ছোটো ক্লিপস আমি শেয়ার করেছিলাম। তো যাই হোক, মোচা এনেছিলাম যেহেতু ভাবলাম মুগ ডাল দিয়ে মোচার ঘন্ট করি। আমি তো এই ধরনের রান্নাগুলো খুব একটা ভালো পারি না, এর আগে 1-2 বার শ্বশুরবাড়ি থেকে মোচা এসেছিলো তো করেছিলাম, আমার হাতে মোচা খুব একটা ভালো হয়নি বলে আমি আজকে ভেবেছি মুগ ডালের সাথে বানিয়ে দিই। আমার মা আবার এই মুগ ডাল দিয়ে মোচার ঘন্টটা খুব ভালো বানায়, মায়ের হাতে খেতে এত বেশি ভালো লাগে। এই রান্নাটা যখন করছিলাম না, মায়ের কথা অনেক বেশি মনে পড়ছিল, ভাবছিলাম মা যদি থাকতো মা তাহলে রান্না করে খাওয়াতো আর কি। তো যাই হোক, মায়ের তো এখন আর বয়স নেই এরকম, মায়েরও ধীরে ধীরে বয়স হচ্ছে। এখন মাকে যত দেখি তত ভাবি যে মা কী করে এতগুলো বছর সংসারের ঘানি টেনেছে, এখনও টেনে যাচ্ছে। তবে মায়ের না এখন অনেক শরীরের জোর কমে গিয়েছে। এখন আমার কাছে এলে মাঝে মধ্যে বলে যে আমি বসে থাকবো, তুই রান্না কর, আমার আর ভালো লাগছে না। শুনতেও ভালো লাগে, কারণ আমি না সেরকম জীবনে সুযোগ পাইনি যে মাকে নিজের হাতে রান্নাবান্না করে খাওয়াবো। এমন এমন সিচুয়েশনে মা আমার কাছে এসেছে যে সময়গুলো আমার সব থেকে বেশি মায়ের প্রয়োজন ছিল, মানে খুবই বিপদের টাইমে মা আমার কাছে এসে দাঁড়িয়েছে। সেই সময় আমি তো করে খাওয়াতে পারিনি, তবে এখন মা এলে খুব চেষ্টা করি মাকে রান্নাবান্না করে খাওয়ানোর। তো যাই হোক, কথা বলতে বলতে দেখুন ওদিকে আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর মোচাটাও কেটে আমি ভিজিয়ে রেখেছি। আর এখানটা একটু তেল নিয়েছি, তেলের মধ্যে গোটা গরম মশলা, তারপরে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি। তারপরে এখানটায় মশলা বানিয়েছিলাম জিরে আদা টমেটো দিয়ে, সেটাই আমি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল বেরিয়েছে। তারপরে এই যে আমি কেটে রাখা মোচাগুলোকে দিয়ে দিচ্ছি। মোচা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি, কারণ আমি মুগ ডালের সাথে যেহেতু দেবো সেটার সাথেই আপনি ওটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে মুগ ডালটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে এসেছে, এর মধ্যে জল দিয়ে আমি এটাকে ঘেঁটে নিয়েছি। তারপরে এই যে মোচার মধ্যে দিয়ে দিলাম। জানি না মায়ের মতো এই রান্নাটা আমি করতে পারছি কি না, তবে খুব করে চেষ্টা করছি মায়ের হাতের স্বাদটা যেন এর মধ্যে রাখতে পারি। আমার মা কিন্তু একদম পাকা রাঁধুনি যাকে বলে, একদমই পরিপাটি করে রান্না করে না, খুবই এলোমেলোভাবে রান্না করে ফেলে, কিন্তু তারপরেও মায়ের হাতের স্বাদ কিন্তু একদম অতুলনীয় হয়। প্রত্যেকেই হয়তো তার মায়ের হাতে রান্না খেতে ভালোবাসে, আমি একা নই। আর এই যে এখানে দেখুন আমি আজকে বানাবো ফুলকপির পরোটা। একটু আগেই দেখলেন ফুলকপিটাকে না আমি গোটা একদম গরম জলে ডুবিয়ে দিয়েছিলাম, আর তার সাথে অল্প একটু লবণ দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য ছেড়ে দিয়েছিলাম। তারপরে এই যে ফুলকপিটা বের করে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, তার আগে আমি আটা মেখে রেখে দিয়েছি। আটার সাথে একটু লবণ দিয়েছি, একটু জোয়ান দিয়েছি, আর কিন্তু কিছুই দিইনি। যেহেতু পরোটা ভাজবো সেই কারণে ময়মটা দিলাম না, কারণ পরোটা কিন্তু এমনিতেও নরম হয়, বিশেষ করে এই ফুলকপি জাতীয় পরোটা বা পনির পরোটা এমনিতেই নরম হয়। তো গ্রেট করে নিয়েছিলাম ফুলকপিটাকে, তার মধ্যে একটু লবণ মেখে মোটামুটি 10 মিনিট মতো ছেড়ে দিয়েছি। তারপরে দেখুন ফুলকপি থেকে কিন্তু বেশ ভালোভাবে জল বেরিয়ে আসছে, এরকমভাবে হাত দিয়ে আমি ভালো করে নিগড়ে নিচ্ছি আর কি। যতটা জল বের করানো যায় ততটাই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু পরোটাগুলো পরবর্তীকালে ভেঙে যাবে আর কি, মানে ফেটে যাবে। দেখুন কতটা জল বেরিয়েছে এইটুকু ফুলকপি থেকে। তারপরে এখানটা আমি একটুখানি পনির দিয়ে দিচ্ছি, যাতে একটু ভালোভাবে প্রোটিনটা পাওয়া যায় আর কি পরোটা থেকে। যেহেতু হাজব্যান্ডকে ডিনারে দেবো সেই কারণে একটুখানি পনির দিয়ে দিলাম। তারপরে লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি চিলি ফ্লেক্স দেবো আর কি, আর একটুখানি আমচুর পাউডার, আর তার সাথে ব্ল্যাক পেপার পাউডার। মোটামুটি যত রকমের মশলা থাকে সব কিছুই কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিলাম। এই পরোটাটা আমার খেতে বেশ ভালো লাগে। এমনিতেও শীত পড়ে গেলে না আমাদের বাড়িতে পরোটা খুব বেশি পরিমাণে হয়। তো আপনারা হয়তো এর পরবর্তীকালে আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের পরোটা রেসিপি দেখতে পারেন, যদি আমি বানাতে পারি তো। তো দেখুন এখানটায় মোটামুটি আধ ঘন্টা মতো আমি আটাটাকে রেস্টে দিয়ে দিয়েছিলাম। তারপরে বড় বড় লেচি কেটে তার মধ্যে কিন্তু ভালোভাবে আমি স্টাফিংটা ভরে দেবো।
আমি যখন প্রথম রান্না শিখি না, তখন এই ধরনের পরোটাগুলোই আমি শিখেছিলাম আর কি। তো কোনো একটা চ্যানেল ছিল ইউটিউবে, তো তার কাছ থেকে আমি প্রথম এই পরোটার রেসিপিটা দেখেছিলাম। তো যে শেফ বানিয়েছিল সেও প্রচুর স্টাফিং দিয়ে বানিয়েছিল, আর তার পরোটাগুলো ফেটে যাচ্ছিল। তো তখন সে একটা কথা বলেছিল, পরোটা স্টাফিংয়ে যদি পরোটা না ফেটে যায় তাহলে পরোটা খাওয়ার কোনো মজাই নাকি নেই। পরোটা কিন্তু ফাটলেই বেশ ভালো লাগে দেখতে, আর এতে বোঝা যায় কি এর মধ্যে স্টাফিংটাও বেশ ভরে ভরে দেওয়া রয়েছে। তো এখানটায় দেখুন আমি 2 পিঠ ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে নতুন তাওয়াটা দেখতে পেলেন, এটা না আমি পুজোর সময় গিফট পেয়েছি আমার ননদের কাছ থেকে। তো ননদ জিজ্ঞেস করেছিল যে জামা দেবে না অন্য কিছু জিনিস দেবে, মানে অপশন দিয়েছিল। তো তখন আমি বলেছিলাম যে বাড়ির জিনিসগুলো দিলেই ভালো হয়, কারণ জামা কাপড় তো আমি খুব একটা বেশি পরি না। তো এই তাওয়াটা আমার নষ্টও হয়ে গিয়েছিল। তো দিদি জিজ্ঞেস করেছিল তাওয়া নেবে না আপ্পামের যে প্যান হয় সেটা নেবে। তো আমি বলেছিলাম তাওয়াই নেব, তো সেটাই দিয়েছে আর কি। খুব ভালোভাবে কিন্তু কাজ হচ্ছে এর মধ্যে এখন। এই যে দেখুন এখানটায় কিন্তু মুগ ডাল আর যে মোচাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। নামানোর আগে একটু চিনি দিয়েছি, তার সাথে গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর দেখুন পরোটাগুলো কত সুন্দর হয়েছে, ভেতরে কিন্তু স্টাফিংটা একদম ভরে ভরে রয়েছে। আর ততক্ষণে আমার কিচেনটাও ক্লিন করা হয়ে গিয়েছে। আজকে একটুখানি এক্সট্রা কাজে হাত দিচ্ছি। নিচের যে সেলফ দুটো রয়েছে না, সেটা আজকে ক্লিন করে নেব ভাবছি। এটা তো আগে আমি প্রায় সপ্তাহে একবার করে করতাম। তারপরে ফ্রিকোয়েন্সি কমে গেল, 15 দিনে একবার করি। এখন আবার মাসে একবার কিংবা বড় জোর 2 বার করে করছি আর কি, একবার করেই করি। কারণ এই কাজগুলো করতে গেলে না অনেক বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে। আর তার উপরন্তু মেয়েও তো বড় হচ্ছে, ওকে নিয়ে এখন এক্সট্রা সময় দিতে হচ্ছে, পড়াশোনাতে বসাতে হচ্ছে। সে কারণে বাড়ির ছোটোখাটো কাজগুলো একটুখানি কমিয়ে দিয়েছি বলতে পারেন। মেয়েকে আবার স্কুলে দিলে আবার আগের মতো রুটিনটাকে স্টার্ট করব। আসলে জীবনে যখন যেই জিনিসটার বেশি প্রয়োজন হয় তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হয়। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।